অপারেশন সাকসেসফুল। ওনাকে কিছুক্ষণ পর কেবিনে শিফট করা হবে। সবাই স্বস্তির শ্বাস ছাড়লো, যেন প্রাণটা ফিরে এলো তাদের। সবাই চেয়ারে বসলো। আহনাব গম্ভীর স্বরে বলে উঠল, হকি স্টিকটা আনতে পারবি আদিত? নাতাশা আর আদিতের রাগ উঠছে আজ। নাতাশা বলল, 2টা আনিস। আদিত দাঁত কিরমির করে বলল, আজ তো 3টাই লাগবে। নিধি স্টপ প্লিজ, আর কত কাটবি আর? রোদেলা বিরক্ত হয়ে বলল কথাটা। কুহু খেকিয়ে বলল, একদম রঙ্গলীলা করবি না বলে দিলাম, বাঙ্গির মাইয়া। এতদিন আমি হসপিটালে পড়েছিলাম, একটা দিন গিয়েছিস আমাকে দেখতে, এখন আসছে ওই বাণী চন্দ্রের জন্য কাঁদতে। তারা এখন গ্রুপ কলে রয়েছে। রোদেলা আর কুহু একই ভার্সিটিতে চান্স আসলেও নিধি আলাদা হয়ে যায় তাদের থেকে। তার অন্য ভার্সিটিতে চান্স আসে। এই নিয়ে ওই দিন 3 বান্ধবী অনেক কেঁদেছিল। নিধি এই দুঃখে দেশ ছেড়েই চলে গেল, থাকবেই না এই দেশে। কুহু আর রোদেলা নিধির এই সিদ্ধান্তে রাগ করে আর কথা বলেনি। নিধি তাই দেশে আসে। বেশি হয়নি, এই তো 5 দিন হবে হয়তো সে এসেছে। আর এর মাঝেই তার বাবা সুযোগ বুঝে তার বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করে ফেলে। আজকেই কাবিন। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে বাসায় আটকে রেখেছিল, তোদের দুলাভাইয়ের কথা বাসায় জানাতে আমার ফোনটাও নিয়ে যায়। ভালো করেছে। কেমন ফ্রেন্ড তুই, হ্যাঁ? বিয়েতে দাওয়াতটা পর্যন্ত দিলি না। নিধির রাগ হলো। সে কান্না থামিয়ে বলল, মেরে না একদম পাছা ফাটিয়ে দিল। আমাকে জোর করে বিয়ে দিচ্ছে আর তোরা দাওয়াত নিয়ে আছিস। নিধি ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। হঠাৎ রোদেলা জোরে একটা ধমক দিল। চুপ! এক ধমকে থেমে গেল নিধি। রোদেলা বলে উঠল, তুই বিয়ের সময় কবুল বলবি না, তাহলেই তো হয়। নিধির হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। বাবা বলেছে যে বিয়ে না করলে তোদের দুলাভাইকে মেরে দিবে। কুহু প্লেট ধুচ্ছিল, কানে ইয়ারফোন লাগানো তার। সে বলে উঠল, আঙ্কেলের মনটাকে যদি এই ঝামাটা দিয়ে 2টা ঘষা দিতে পারতাম। পাতিলের কালি উঠাতে যে কষ্ট, মনেরটা কিভাবে উঠাবি? তোর বাপ কিন্তু সেই ডেঞ্জারাস নিধু, খুন করতেও হাত কাঁপে না। নিধি কান্না থামিয়ে আহত স্বরে বলল, উনি বাবা হিসেবে খারাপ নয় রে, শুধু স্বামী আর মানুষ হিসেবেই ব্যর্থ। রোদেলা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এসব টপিকে আর গেল না তারা। কুহু বলল, বিয়ে কখন? সন্ধ্যায়। আমি যা ভাবছি তুইও কি তাই ভাবছিস কুহু? কুহু বাঁকা হাসলো। এরপর একে একে প্ল্যান বলল ওদের। রোদেলা একটা শুকনো ঢোক গিলে বলল, মাইরি বলছি, ধরা পড়লে সোজা আল্লাহর কাছে যেতে হবে। কুহু চ সূচক শব্দ করে বলল, কুফা লাগিয়ে দিচ্ছিস কেন রে বাঙ্গির মেয়ে? কঠিন প্ল্যান করেছিস, আশা করি সব ঠিকঠাক হবে। তাহলে দেখা হচ্ছে সন্ধ্যায়। তুই বেরোতে পারবি তো? কুহু একটা শয়তানি হাসি দিল। এরপর বলল, অবশ্যই পারবো। কল কেটে দিল। কুহু বলে উঠল, आयन भैया अब तो गया, आपका सुंदरी बांधवी तो कुहू ने देख लिया। কুহু খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। তার হাসি বোধ হয় প্লেটগুলো সহ্য হলো না। আনোয়ারা বেগম তাকে শাস্তি স্বরূপ সাজেকের কাচের প্লেটগুলো ধোয়ার জন্য বের করে দিয়েছিল। প্লেটগুলো একটার উপর আরেকটা রেখে রেখে একটা পিলার তৈরি করছিল কুহু। কিন্তু বেশি উত্তেজিত হয়ে 2 হাত মেলে হাসতে গিয়ে সবগুলো প্লেট নিচে পড়ে গেল। আর সে কি আওয়াজ! কুহু পাথর বনে গেল। হাসবে না কাঁদবে, দাঁড়াবে না দৌড়াবে বুঝে উঠতে পারল না। আনোয়ারা বেগম শব্দ শুনে এদিকে আসতে লাগলেন। কুহু মনে মনে যত দোয়া দরুদ পারে পড়তে লাগলো। ভাগ্য তাকে এই বাসটা না দিলেও পারত। আরিফ বিছানায় হেলান দিয়ে চোখ বুজে রয়েছে। ঠিক তখন ঠিক ঠিক করে কিছু শব্দ হলো। সে তাকালো, দেখলো আহনাব, নাতাশা আর আদিত দাঁড়িয়ে, প্রত্যেকের হাতে হকি স্টিক। আরিফ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, মারবি মার, মরতেই তো চেয়েছিলাম, দিলি না। আহনাব এগিয়ে এলো তার নিকট। এরপর বলল, মরার খুব শখ না তোর? আরিফের কথা বলতে কষ্ট হচ্ছে, তাও সেও ভাঙ্গা স্বরে বলে উঠল, ওকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? কেন মরতে দিলি না আমাকে? কেন তোরা? আরিফ হেলে গেল তার দিকে। হঠাৎই বাচ্চাদের মতো ফুপিয়ে কেঁদে উঠল সে। আহনাব ধরল না তাকে, কাঁদতে দিল। কাঁদলে মন হালকা হয়। আরিফ কাঁদলো অনেকক্ষণ। আদিত বলে উঠল,
একটা মাইয়া মানুষের জন্য তুই নিজের জীবন দিয়ে দিবি? আর ইউ ম্যাড আরিফ? আরিফের কান্না থেমে গেছে, সে চেঁচিয়ে বলে উঠল। ইয়েস, আম ম্যাড ফর হার। আরিফের এই অবস্থায় কথা বলা নিষেধ ছিল। তার এই চেঁচানোতে গলার আরো বেশি কষ্ট পায় সে। নাতাশা ডাক্তারকে ডেকে আনে দৌড়ে গিয়ে। ডাক্তার বলে উঠল, আপনারা ওনাকে প্লিজ উত্তেজিত করবেন না। ওনার কথা বলা নিষেধ 3 দিন, সেই জায়গায় সরি। ডাক্তার দুপাশে মাথা নাড়লেন। আহানাব বলে উঠল, তুই মেয়েটার দায়িত্ব নিতে পারবি? আরিফ ভেজা নয়নে তাকালো আহানাপের দিকে। আহানাপ শক্ত কণ্ঠে আবার বলল, মেয়েটার দায়িত্ব নিতে পারবি, হ্যাঁ কি না? আরিফ উপর নিচ মাথা ঝাঁকলো। আহানাপ নাতাশা আর আদিতের দিকে তাকালো। চোখে চোখে যেন হাজারো কথা হয়ে গেল এদের। আদিত খেকিয়ে বলে উঠল, শালা, একে তো বলে তলে তলে টেম্পো চালাতো, এখন আমাদেরই আবার ওর টেম্পো ঠেলতে হবে। এরপর দুঃখী দুঃখী স্বরে বলল, সবারই নাকি টেম্পো আছে। শালা, টেম্পো তো দূর, আমার তো একটা সাইকেলও নাই যে কিরিং কিরিং করবো। ডিগবাজি ভাবে ঠিকই বলে, বালের কপাল। তুই দিন দিন অনেকটা বেয়াদব হয়ে যাচ্ছিস সুহাসিনী। কতবার বলবো আপনাকে যে আমাকে কুহু বলে ডাকবেন? তোর কি আমাকে দেখে কোকিল মনে হয় যে কুহু কুহু করব? কুহু হাঁটা থামিয়ে দিল। এরপর বলল, দেখুন আয়ন ভাইয়া। এখানেই দেখাবি? আয়নের ঠোঁটের কোণে দুষ্টু হাসি। কুহু খ্যাক করে বলল, আর একটা বাজে কথা বললে আমি আপনাকে তুলে একটা আছড় মারবো। আয়ান নির্দোষের মতো বলল, তুই তো বললি দেখুন আয়ান ভাইয়া, তোর ভালোর জন্যই বললাম যে এখানে কেন, বাসায় গিয়ে রুম। আয়নের কথা শেষ হবার আগেই হঠাৎ কথা থেকে একটা মাঝারি সাইজের ইট এসে লাগলো তার ব্যান্ডেজ করা মাথায়। শুভ্র রঙের ব্যান্ডেজটা মুহূর্তেই লাল বর্ণ ধারণ করলো। টপ টপ করে রক্ত পড়তে লাগলো ক্ষত স্থান থেকে। কুহু মুখে হাত দিয়ে ফেললো। আয়ান মাথায় হাত দিয়ে আর্তনাদ করে উঠল। তার হাত রক্তে লাল হয়ে গেল। ইটটা একটা কাগজের মোড়া ছিল। কুহু এদিকে ওদিকে দেখতে লাগলো। সন্ধ্যা হয়ে এসেছে, আশেপাশে তেমন মানুষ নেই। ইটটা মারল কে? কুহু কাগজে মোড়ানো ইটটার দিকে তাকাতেই ভ্রু কুচকালো। আয়নকে না ধরে সে ইটটা থেকে কাগজটা নিয়ে ইটটা ফেলে দিল। কিছু একটা লেখা দেখা যাচ্ছে। কুহু মনোযোগ সহকারে তাকালো। আজ মাথা ফাটিয়েছি, কাল ওটা ফাটিয়ে দিব। আমার জিনিসের দিকে অন্য কারো নজর আমি বরদাস্ত করব না। মাইন্ড ইট। কুহু বেশ ভালো মতো বুঝলো কাজটা কার। তার মানে তার উপর নজর রাখা হচ্ছে। কত বড় খাটাস। কুহু এদিকে ওদিকে দেখতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। উধাও হয়ে গেল নাকি? কুহুর ভাবনার মাঝেই আয়ান বলে উঠল, এই দিক ওদিক না দেখে আমাকে ধরলেও তো পারিস, ঘটে কি সেই বুদ্ধিটুকুও নেই? কুহু বুঝতে পারলো না ধরবে কি ধরবে না। বহু ডেঞ্জারাস লোক। যদি সত্যি অমন কিছু করে তাহলে তো আর তার ফুপি ডাক শোনা হবে না। কুহু রিস্ক নিল না। সে বলল, সামান্য মাথা ফেটেছে বলে এভাবে নুয়ে গেলেন? ধর্মিয়া, আপনি পুরুষের কাতারেই পড়েন না। কি? কুহু নিজের কথার মানে বুঝতে পেরে বলে উঠল, আরে ওটা বলিনি, মানে এইটুকু। আর তোর কি মাথায় সমস্যা কুহু? দেখছিস মাথা ফেটে রক্ত পড়ছে আর তুই বাজে বকে চলেছিস। সব সময় মজা ভালো লাগে না, সিরিয়াস হয় একটু। কুহুর মুখটা ছোট হয়ে গেল। সে ব্যাগ থেকে একটা রুমাল বের করে আয়ানের দিকে বাড়িয়ে দিল। আয়ান তাকালো সেদিকে। এরপর বলল, বেঁধে দিলে কি তোর হাতে ফোসকা পড়বে? আমার কিছুই হবে না, আপনার মূল্যবান সম্পদে ঠাডা পড়বে। আহ, দোস্ত, বরকে কি সোজা মেরে দিব? আদিতের কথা শুনে আহানাব তাকালো তার দিকে। এরপর বলল, এসব ছোটখাটো ব্যাপারে হাত নোংরা করার প্রয়োজন মনে করছি না। সব কি এতই সহজ আহনাফ? যদি আমরা যা ভাবছি তার বিপরীত হয়ে যায়? আহনাব কিছু বলল না, মন দিয়ে ড্রাইভ করতে লাগলো। কানে ব্লুটুথ লাগানো, যেটার মাধ্যমে সে কুহুর খবরাখবর পাচ্ছে। তার কথা মতোই একটু আগে একজন গার্ড ওই ইট ছুঁড়ে মেরেছিল। আহনাব বলল, তোমার ম্যাম কি করছে এখন? ওপাশ থেকে উত্তর এলো, ছেলেটার মাথার রুমাল বেঁধে দিচ্ছে স্যার। আহনাব দুদিকে ঘাড় বাঁকালো। এরপর বলল, নজর রাখো, উল্টা পাল্টা কিছু দেখলেই সোজা ছেলেটাকে গুলি করে দিবে, ওকে? সবাই বড় বড় চোখ করে তাকালো আহানাপের পানে। গার্ড ওকে বলে কল কেটে দিল। নাতাশা বলল, ভাই কি বলছিস তুই? ও মরলে আমার কি হবে? আহানাপ ড্রাইভ করা অবস্থাতেই এক ভ্রু উঁচু করে পেছনে ঘুরে তাকালো তার দিকে। নাতাশা মিনমিন করে বলল, আই এম ইন লাভ উইথ হিম।
আহনাব দীর্ঘশ্বাস ছাড়লো, এরপর বলল, সেটা তোর ভাবনা। আমার জিনিসের দিকে যে নজর দিবে তাকে আমি ছেড়ে দিব, তুই ভাবলি কি করে? নাতাশা ঠোঁট উল্টালো, এরপর বলল, ইট মার পাথর মার, তাও একেবারে জন্য মারিস না। আহনাবের ঠোঁট দুই দিকে প্রসারিত হয়ে গেল, এরপর বলল, ইট পাথর মারলে জায়গা মতোই মারবো, চিনিস তো তুই আমাকে। সেই বলছিস মামা? আদিত হো হো করে হাসতে লাগলো কথাটা বলে। আহনাব কপাল কুঁচকে বলল, তুই হাসছিস কেন? আমাদের তো তাও কেউ আছে, তোর তো কেউই নেই, সিঙ্গেল। এবার আহনাব আর নাতাশা হো হো করে হাসতে লাগলো। আদিতের মুখটা চুপসে গেল, জায়গা মতো লেগেছে কথাটা তার। আজ সিঙ্গেল বলে কি অপমানটাই না সহ্য করতে হচ্ছে তাকে। আদিত বলে উঠল, হ্যাঁ, একদিন আমিও মিঙ্গেল হব, তখন তোদের দেখিয়ে দেখিয়ে কাপল ব্লক করবো রে পাগলির দল, দেখে নিস। এইসব স্বপ্ন দেখে আর স্বপ্নের ইজ্জত মারিস না ভাই। ওরা আবার হাসতে লাগলো। আদিত দু হাত উঁচু করে বলে উঠল, হে আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম। হাসতে হাসতে গন্তব্যে পৌঁছে গেল তারা। আহনাব ওদের দিকে তাকালো এক পলক, এরপর ইশারায় কথোপকথন হলো। রোদেলা বোরখা পরে বেরিয়েছে সবে, ঠিক তখন তার ফোনের নোটিফিকেশনের শব্দ হয়। রোদেলা ফোনের দিকে তাকালো, হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। মেসেজটা দেখতেই তার কপালে ডজন খানেক ভাঁজ পড়ল। You look pretty in black, my love. রোদেলা আশেপাশে তাকাতে লাগলো। বাড়ির গেট পার করেনি এখনো সে। তাহলে কে বলল কথাটা? কথা থেকে দেখলো তাকে। এখন আবার একটা মেসেজ এলো। Don't waste your time, my doll. I hope your mission will be successful. Best of luck. রোদেলা চসূচক শব্দ করলো। কে আড়াল থেকে নজর রাখছে তার উপর? এত কিছু কি করে জানছে সে? যাকে ভালোবাসে তার খবর নেই, অন্য পাখি এসে বাসা বাঁধতে চায়। যত সব গোলামের ছাও। রোদেলা আর পাস না ভেবে গাড়িতে উঠে বলল সে নিজে ড্রাইভ করবে আজ। বাসায় বলেছে কুকুর কাছ থেকে নোট আনতে যাচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট। আর কাউকে কিছু বলতে না দিয়ে সে বেরিয়ে যায়। ইজি টেকনিক বাসা থেকে বের হওয়ার। বাসায় এতগুলো প্লেট ভাঙলি তুই, আর নাম দিলি আমার। যদিও আমি তোকে বাঁচাতাম, কিন্তু সেই সুযোগটাই দিলি না, নিজেই ফাঁসিয়ে দিলি। কুহু আর আয়ান বর্তমানে নিধিদের বাড়ির সামনে দাঁড়িয়ে রোদেলার অপেক্ষায়। সে আয়ানের কথা শুনে সে বলল, কেন কষ্ট হচ্ছে এর জন্য? আপনিও তো চাইলে মামিকে সত্য কথাটা বলে দিতে পারতেন। তাহলে যে তোকে কষ্ট পেতে হতো। কুহু তাকালো আয়ানের দিকে, আয়ান তার দিকেই তাকিয়ে। কি অদ্ভুত সেই দৃষ্টি। সে জানে কুহু কোনোদিন তার হবে না, তাও কেন এত আকুলতা? কেন সে বারবার এমন করে? কুহু চোখ সরিয়ে নিল, আকাশের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সে। বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। আয়ান বলে উঠল, আমার চোখের দিকে তাকিয়ে থাকতে ভয় পাস সুহাসিনী? কুহু তাকালো তার দিকে। আয়ান তার তাকানো দেখে বলল, যদি প্রেমে পড়ে যাস? কুহু হাসলো, এরপর আকাশ পানে তাকিয়ে বলল, প্রেমে মানুষ বহুবার পড়লেও মায়ায় একবারই পড়ে, আর মায়া অনেক ভয়ঙ্কর। পুরোটা জীবন লেগে যায় সেই মায়া কাটাতে, হোক সে খারাপ জঘন্য। তবুও তার মায়া ভোলা কঠিন হয়ে পড়ে। কখনো কারো মায়ায় পড়লে বুঝবেন। আয়ানও কুহুর মতো করে আকাশের দিকে তাকালো, এরপর বলল, জীবনে সঠিক মানুষ আসলেই সেই মায়াটাও কাটতে বাধ্য। কুহু কিছু বলল না আর। হঠাৎই তাদের সামনে একটা কালো রঙের গাড়ি এসে উপস্থিত হয়। গাড়ির দরজা খুলে রোদেলা বেরিয়ে আসে। কুহু এগিয়ে যায়। রোদেলা আয়ানকে দেখে একটু চমকায় বটে। আয়ান যে সাথে আসবে সেটা তার জানা ছিল না। সে নরম সুরে সালাম দিল। আয়ান হেসে সালামের জবাব দিল। রোদেলা ফিসফিস করে কুহুকে বলল, এই আয়ান ভাই আসবে যে, এটা তো বলিসনি। কুহু ফিসফিস করে বলল, আরে খাটাসটাকে বললাম যে বেরোতে সাহায্য করুন, ও মা নিজে সাথে ঝুলে গেল। আহা, তুরুলাভ বলে কথা। আমারটা ফিরেও তাকায় না, আর আপনারটা ঘুরতেই থাকে সাথে। তোর ভাগ্য ভালো রে বেবি। কুহু হাসলো, তবে সেই হাসি প্রাণবন্ধ ছিল না। সে মনে মনে বলল, এরকম ভাগ্য কারো না হোক। ভাইজান আপনি এখানে থাকবেন? না না, আমি কথা শুনছি না। অখিল শাহরিয়ার। আহান শাহরিয়াকে একদম জাপটে ধরেছে আজ। সে কিছুতেই আজ তাকে যেতে দিবে না। জেরিন বেগম বলতে লাগলেন, আপা যাওয়ার পর থেকে আর একটা দিন থাকেননি এই বাড়িতে। আপনি বাইরে বাইরে থেকেছেন,
সাজ্জাদ ভাইজানও চলে গেল দেশ ছেড়ে। আহনাফটা বড় হওয়ার পর আলাদা হয়ে গেল। আপনাদের ছাড়া কি আমাদের ভালো লাগে ভাইজান? পুরো বাড়িতে কেমন একটা হাহাকার। জেরিন বেগম শাড়ির আঁচল মুখে চেপে কান্না করে ফেললেন। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুর পর আর এ বাড়িতে তেমন থাকা হয়নি তার। কিভাবে থাকবেন তিনি? সবটা জায়গা জুড়ে তার স্ত্রী মালিনীর স্মৃতি। সংসারের বড় বউ ছিল সে। আহান শাহরিয়ারেরা 3 ভাই। তারা 2 ভাই দেশে থাকলেও দেশ ছেড়েছেন মেজ ভাই সাজ্জাদ শাহরিয়ার। পরিবার নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন তিনি। অবশ্য সেটা মালিনী শাহরিয়ারের মৃত্যুর পর। মালিনী সবার প্রিয় একজন মানুষ ছিলেন। পুরো সংসারটা একজোট করে রেখেছিলেন তিনি। আহান শাহরিয়ারদের মা ছোটবেলাতেই মারা যান, যার দরুন মালিনী ভাবি কম মা ছিলেন। মালিনীও হেসে খেলে সবাইকে নিয়ে থাকতেন। কতটা হই হুল্লোড়ে মেতে থাকতেন এই শাহরিয়ার কুঞ্জ। আর আজ ভাইজান, ভাবনার জগতে সেত ঘটল আহান শাহরিয়ারের। তিনি হালকা হেসে বললেন, এই বাড়ির প্রতিটা কোণায় মালিনীর স্মৃতি জড়িয়ে রয়েছে। এখানে থাকলে নিজেকে স্বাভাবিক রাখা কঠিন হয়ে যাবে আমার। অখিল শাহরিয়ার দীর্ঘশ্বাস ছাড়লেন। ড্রয়িং রুমে বড় করে বাঁধানো মালিনী শাহরিয়ারের সাথে তাদের পুরো পরিবারের হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকালেন তিনি। এরপর বললেন, ভাবি কয়টা নিরুপমভাবে আগে রেখেছিল পুরো সংসারটাকে, আজকে সে নেই আর। চোখের কোণে পানি জমেছেন ভদ্রলোকের। আহান শাহরিয়ার সেসব কথায় গেলেন না। আর তিনি বললেন, সাজ্জাদ কি দেশে আসবে না? ও ভাইজান, ভুলেই গিয়েছি। ভাইজান এই মাস শেষে দেশে আসছে, পরে বলবে জানিয়েছেন। জানেন ভাইজান, আমাদের রাহুলটা অনেক বড় হয়ে গিয়েছে। ভিডিও কল করে ওই দিন দেখলাম, আর কি সুন্দর হয়েছে মাশাল্লাহ। ভাবি সবসময় বলতো না যে রাহুল সিনেমা হিরোদের মতো হবে, দেখেছেন ভাবির কথাটা সত্যি রূপান্তরিত হয়েছে। আহান শাহরিয়ার হাসলেন। তিনি বললেন, যাক, তাহলে তো ভালোই। দেশে এলে 3 ভাই জমিয়ে আড্ডা দেওয়া হবে। তখন কিন্তু থাকতে হবে ভাইজান, সবাই মিলে একসাথে অনেক আনন্দ করব। আপাও অনেক খুশি হবে। আহান শাহরিয়ার হাসলেন। তাকালেন বড় ফ্রেমটার দিকে। মালিনী শাহরিয়ারের দিকে তাকিয়ে একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়লেন। নিধি, এই নিধি, এই নিধি রামভূত। কুহু ফিস ফিস করে ডাকছে আর ওর বাহুতে মৃদু থাপ্পড় দিচ্ছে। নিধি ঘুমে বিভোর। সে মুখটা চুলকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। রোদেলা বলল, তখন কান্না করছিল আর এখন দেখো শালা মরার মতো ঘুমোচ্ছে। কুহু দরজার দিকে তাকালো। এভাবে এতক্ষণ দরজা বন্ধ থাকলে যে কেউ সন্দেহ করবে। সে আর পাস না ভেবে নিধির বাহুতে জোরে একটা চিমটি কাটে। নিধি ধরফরিয়ে উঠে বসে। চেঁচাতে নিলে ওরা দুজন মিলে ওর মুখ চেপে ধরে। নিধির প্রাণটা বেরিয়ে যাচ্ছিল আরেকটু হলে। ধীরে ধীরে হাত ছাড়লো তারা। নিধি লাফিয়ে উঠল। তোরা এসেছিস? কুহু কথা না বলে হাতে থাকা ব্যাগ থেকে বোরখা আর নিকাব বের করে ছুঁড়ে মারল তার দিকে। নিধির পরনে মেরুন রঙের শাড়ি আর মুখে হালকা সাজ, গায়ে টুকটাক গহনা। সে বলে উঠল, শাড়ির ওপর বোরকা পরবো? কুহুর রাগ হলো। এমনিতেই যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে, তার উপর এই মেয়ে নাটক শুরু করেছে। কুহু খ্যাক করে বলে উঠল, সব খুলে তারপর বাইরে চল, কিছুই পড়া লাগবে না তোর। যা দোস্ত, ওভাবে তো তোদের দুলাভাই দেখবে। রোদেলা আর কুহু একে অপরের দিকে তাকালো। এরপর দুজন ধরাম করে কিল বসিয়ে দিল নিধির পিঠে। নিধি মার খেয়ে দ্রুত বোরখা নিকাব পরে নেয়। কিন্তু তখন ঘটল এক বিপত্তি। হাঁটতে গেলেই নিধি উষ্টা খাচ্ছে, শাড়ি পায়ে বেজে যাচ্ছে। কুহু চসূচক শব্দ করলো। রোদেলা বলে উঠল, আইডিয়া। ওরা রোদেলার দিকে তাকালো। রোদেলার দাঁত কেলালো, যদিও নিকাপের কারণে তা দেখা গেল না। রোদেলা শাড়িটা উঁচু করে নিধির কোমরে গুজে দিল। তিনজনের বহু কষ্টে নিজেদের হাসি আটকালো। কুহু ঝটপট ফোনটা বের করলো সেলফি তুলতে। রোদেলা নিকাপটা খুলে ঠোঁট চোখা করে এক চোখ মেরে পোজ নিল। নিধি 32টা দাঁত বের করে ক্লোজ আপ মার্কা হাসি দিল। আর কুহু নিকাবটা খুলে কপালে হাত দিয়ে চোখ বুজে হায় হায় মার্কা পোজ দিল। একটা ক্লিক।
ব্যাস হয়ে গেল। নওশাদ আহমেদ, রাইট? নওশাদ আহমেদ কিছু গেস্টদের সাথে কথা বলছিলেন, ঠিক সেই মুহূর্তে নিজের নাম শুনে খানিকটা ভরকালেন ভদ্রলোক। গেস্টদের থেকে বিদায় নিয়ে সাইডে এলেন তিনি। হাঁটু বয়সী একজন ছেলে তাকে নাম ধরে সম্বোধন করলো। বড্ড অদ্ভুত লাগলো ব্যাপারটা। কারা তোমরা? সেসব কথা ছাড়ুন, বরযাত্রী যে আসছে না সেটা কি জানেন? ভরকালেন ভদ্রলোক, খানিকটা চেঁচিয়ে উঠলেন। এইসব কি বলছো তুমি? আর তোমার পরিচয় বা কি? আসতে চেঁচাচ্ছেন কেন? আর আমার পরিচয় বাদ দিন, বরযাত্রী আসছে না এটাই মেইন ফ্যাক্ট, এটাতেই থাকুন। আসবে না কেন? আপনার মায়া যে অন্য কাউকে পছন্দ করে তা কি আপনি জানেন? নওশাদ আহমেদ যেন বুঝলেন কিছু, তিনি বললেন, ও তোমরা তাহলে ওই চেকরার বন্ধু বান্ধব, বিয়ে ভাঙতে এসেছো তাই না? নওশাদ আহমেদের কথা শুনে ওরা তিনজনই হো হো করে হেসে উঠল। নাতাশা বলল, এমন ব্যবস্থা করে এসেছি যে আপনার মেয়েকে আর কেউই বিয়ে করবে না। মানে? আহানাফ হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে কাউন্ট করতে লাগলো। 1 2 3 4। এরপরই তারা একসাথে নওশাদ আহমেদের দিকে তাকালো। নওশাদ আহমেদ ভ্রু কুঁচকালেন। হঠাৎই তার ফোনটা শব্দ করে বেজে উঠল। চমকালো ভদ্রলোক। ওদের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে কল রিসিভ করলেন তিনি। হ্যালো বলার আগেই ওপাশ থেকে কিছু একটা বলে উঠল, হয়তো এমন কিছু যে কখনো শুনতে হবে ভদ্রলোক কখনো আশা করেনি, আশা করার কথাও না। নওশাদ আহমেদ এক প্রকার হা হয়ে গেলেন। তাদের কিছু বলতে না দিয়ে ওপাশ থেকে কল কেটে দেওয়া হলো। আহানাফরা হাসছে। নওশাদ আহমেদের রাগে শরীর কাঁপছে। সে আহানাফের কলার চেপে ধরতে নিলে আদিত আর নাতাশা ধরে ফেলল তাকে। অনেকের নজর তাদের দিকে চলে এসেছে। আহানাফ বলল, সিন ক্রিয়েট করলে লস আপনার, লাভ আমাদের। এখানকার উপস্থিত সবাই জানবে কথাটা। নওশাদ আহমেদ ঝাটকা মেরে হাত ছাড়ালেন। রাগে কথা বলতে পারছেন না ভদ্রলোক। আশেপাশে তাকালেন একটু। অনেকের নজর এদিকে। এলাকার ভদ্রলোকের একটা সুনাম আছে। এখন এখানে সিন ক্রিয়েট করলে হয়তো তা আর থাকবে না। ভদ্রলোক ওদের ভেতরে আসতে বলে ভেতরে চলে গেলেন। বাঁকা হাসলো তিনজন। আদিত বলে উঠল, যে কথা বলে এসেছি, জিন্দেগিতে ওনার মেয়েকে কেউ বিয়ে করবে না যদি এটা ছড়িয়ে যায়। ছাড়বে না, এতেই সিঁড়ি হয়ে যাবে। তবে এমন কথা বলাটাও ঠিক হয়নি। লাস্ট মোমেন্টে এসে বিয়ে আটকাতে বললে এর চেয়ে ভালো উপায় আমার জানা নেই। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়লো। আদিত হঠাৎ বলে উঠল, দোস্ত তুই মেয়ে তো না, মানে যে যুগ। নাতাশা ধরাম করে কিল বসিয়ে দিল আদিতের পিঠে। আদিত বলে উঠল, কি শক্তি তোর! মাইরি বলছি, তোর জামাইয়ের কপালে দুঃখ আছে। আমার জামাই আমি বুঝে নেব, তোরে তো জ্বালা কেন? আহানাফ ধমকে সুরে বলে উঠল, চুপ করবি তোরা? এখানে এসেও শুরু করে দিয়েছিস। চুপ হয়ে গেল ওরা। দুজন দুজনকে মুখ ভেঙচি কাটতে ভুলল না। আহানাফ দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে যেতে নেয়। যাওয়ার পথে হঠাৎ কারো সাথে ধাক্কা লাগলো তার। তিনজন বরখা ওলি, এদের একজনের সাথে ধাক্কা লেগেছে। আহানাফ সরি বলে চলে যেতে নেয়, কিন্তু কুহুত চেতে বলে উঠে, ধুরু বাঙ্গির পোলা। আহনাফ থেমে গেল। কপাল কুঁচকে এলো তার। কুহু রোদেলা আর নিধির সাথে কথা বলতে বলতে হাসছিল। সামনে খেয়াল করেনি। তা না হলে যে সে সিংহের সাথে ধাক্কা খায়। কুহু কার সাথে ধাক্কা খেয়েছে তা দেখার জন্য তাকাতেই চমকে উঠল। রোদেলার আত্মাটা ছ্যাদ করে উঠল। রোদেলা খেপলো কুহুর উপর। একটা সেকেন্ড যদি মেয়েটা চুপ থাকতে পারে, এখন কি হবে? আরে আহানাফ ভাই বা এখানে কি করছে? নিধি বুঝলো না কিছু। কুহু হঠাৎ বলে উঠল, ভাগো পোলাপান ভাগো। ওর কথাটা বোঝার সময়টাও পেল না। কুহু ওদের হাত ধরে দৌড় লাগালো। আহানা বুঝলো তার সন্দেহই সঠিক। সে বলে উঠল, স্টপ তিলোত্তমা। থামলো না কেউই। রোদেলা বলল, তিলোত্তমার সময় নেই। খাটাস ভাসে গাঙ্গে, তিলোত্তমা চাঙ্গে, ভাগো। তিলোত্তমা কে ডারে? রোদেলা ফুল স্পিডে ড্রাইভ করছে, তার এদিকে খেয়াল নেই। কুহু রোদেলার পাশে বসে বুক ঢিপ ঢিপ করছে। বারবার সাইড মিররে দেখছে যে পিছন পেছন কেউ আসছে নাকি। নিধি পেছনে বসে সে বলে উঠল, এই বল না। কুহু চ-সূচক শব্দ করে বলল, তোর নানি তিলোত্তমা। নিধি মুখ ভেংচি কাটলো। কুহু আবার সাইড মিররে তাকালো। হঠাৎ রোদেলা ব্রেক কষলো। ওরা ঝুঁকে গেল সামনের দিকে। কোনো মতে আঘাত পাওয়া থেকে বাঁচলো। কুহু বলে উঠল, বাঙ্গির মাইয়া, মারবি নাকি? রোদেলা ভয় মিশ্রিত নয়নে তাকালো কুহুর দিকে। কুহু কপাল কুঁচকালো। রোদেলা সামনের দিকে তাকাতে বলল ইশারায়।
কুহু সামনের দিকে তাকাতেই থমকে গেল। বুকের বাঁ পাশে হাত দিয়ে ইশারায় রোদেলাকে গাড়ি ব্যাগে নিতে বলল। রোদেলার হাত অবশ হয়ে গেছে যেন, তার হাত নড়ছে না। কুহু চেতে বলল, বাঙ্গির মাইয়া গাড়ি ব্যাগ কেনে? ওরা নিশ্চয়ই নিধির বাপের আত্মীয়, বিয়ে খেতে এসেছিল। কোণে নেই দেখে বুঝে গেছে। চারিদিকে তিমিরে মরা, দুটো গাড়ি মুখোমুখি দাঁড়িয়ে। রোদেলা হাত সামনে আনতেই দেখলো তার হাত কাঁপছে। কুহু বলে উঠল, ওরে আমার নানি, কাঁপাকাঁপি শুরু করেছিস কেন? তাড়াতাড়ি কর শলি। সামনের গাড়ির দরজা খুলে গেল। আহানাফ নেমে এলো। সে বলতে লাগলো, স্টপ তিলোত্তমা, বাহিরে এসো। জানালার কাজ আটকানো ছিল। আহানাপের হাতের ইশারা ওরা বুঝলো ওদের নামতে বলছে। রোদেলা দ্রুত বেগে গাড়ি পেছনে নিয়ে যেতে লাগলো। আহানাপ বারবার থামতে বলছে তাদের। তারা গাড়ি ঘুরিয়ে উল্টো যেতে লাগলো। আহানাপ সূচক শব্দ করে দ্রুত গিয়ে গাড়িতে বসলো। হা করে তাকিয়ে আছিস কেন? গাড়ি স্টার্ট কর। দোস্ত, আমরা এখন ডিগবাজি ভাবিকে নিয়ে কি করব? আমাদের আরিফের বউকে নিয়ে ভাবা উচিত। আহানাপের রাগে মাথায় আগুন জ্বলছে। সে বলল, আর এই গর্দবের সম্বন্ধী ওর বউ নিয়ে ভেগে যাচ্ছে ওরা। রাফি, নাতাশা আর আদিত বলে উঠল। রাফি বাড়ির বাইরে ছিল। নৌশাদ আহমেদ কোনো সুবিধার লোক না, এটা ওদের সবারই জানা। যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে যেন রাফি পুলিশকে কল করতে পারে, তাই সে বাহিরে ছিল। আহানাপের প্ল্যান A to Z রেডি করে রেখেছিল। কতগুলো প্ল্যান আর ফেল হবে হায়, কিন্তু সব শেষ যে আর নাগের ডগা দিয়ে কোণে পালিয়ে যাবে এটা ভাবতেও পারেনি। রাফি বলে উঠল, আপনি কোনো টেনশন করবেন না ভাই, আমরা এখনই ধরে ফেলবো ওদের। নাম আমার রফিক আইসা, নজরে একবার যে পড়ে সে যায় ফাঁসা। রাফিক গাড়ি স্টার্ট করলো। নাতাশা আর আদিত হাত তালি দিল ওর ছড়া শুনে। আদিত হঠাৎ বলে উঠল, এই তুই জানি কিভাবে যে কোনে ওদের সাথে পালিয়েছে? আহনাফ সামনের দিকে তাকিয়ে বলল, বিয়ে বাড়িতে 3 জন কালো বোরকা পরা মেয়ে, থামতে বলায় আবার দৌড় দেওয়া। অপরাধ না করলে দৌড় দিবে কেন? আর বিয়ে বাড়িতে কি অপরাধ করতে পারে? তার উপর আবার মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছে। অফকোর্স মেয়ে পালিয়েছে ওদের সাথে। নাতাশা আর আদিত হা হয়ে গেল। নাতাশা বলে উঠল, এইটুকু সময়ে এত কিছু ভেবে পেয়েছিস? ওয়াও। আহনাফ কিছু বলল না। আদিত বলল, তাহলে ওরা আমাদের দেখে ভাগছে কেন? ঘুরিয়ে ফিরিয়ে লক্ষ্য তো আমাদের একই। সেটা তুই জানিস, আমি জানি, ওরা জানে। গর্দব। আদিত বিজ্ঞদের মতো উপর নিচ মাথা নাড়ল। রোদেলা হাই স্পিডে ড্রাইভ করছে। নিধি বলল, তার মানে এটা রোদের আহানাফ ভাই? কুহু উপর নিচ মাথা নাড়ল। তারা সবটা বলছে ওকে। নিধি বলল, তোর ভাই তো সেই হ্যান্ডসাম। ভাইয়ের কথা বলতেই কুহুর আত্মাটা স্যাত করে উঠল। রীতিমতো চেঁচিয়ে উঠল মেয়েটা। রোদেলা কপাল কুঁচকে বলল, হোয়াট? এই যা, আয়ান ভাইয়াকে তো আনতেই ভুলে গেছি। ওনাকে তো ওখানেই ফেলে এসছি। ওই ছেলেটা যে গাড়ি স্টার্ট দেওয়ার পর পেছনে ছুটছিল। কুহু পেছনে ঘুরল তৎক্ষণাৎ কথাটা শুনে। পেছনে আসছিল? গাধি, তুই বলবি তো একবার। আমি কি জানতাম নাকি যে ওইটা তোর আয়ান ভাই? শালা, তোদের কাজিন গুলো তো সেই হ্যান্ডসাম। কেউ কিছু বলল না। হঠাৎ কুহু জানালা দিয়ে পাশে তাকাতেই দেখলো আহানাবদের গাড়ি। শ্বাস নিতে ভুলে গেল মেয়েটা। রোদ, তোর খাটাস ভাই আমাদের সামনে চলে এসছে, স্পিড বাড়া। রোদেলা তাকালো গাড়িটার দিকে। রাফি ড্রাইভ করছে। রাফিকে দেখতেই কপালে ডজন খানেক ভাঁজ পড়লো মেয়েটার। এই মদন এখানে কি করে? বিরক্তিরা ঘিরে ধরলো তাকে। নিধি গ্লাস খুললো। আহানাবদের গাড়িতে স্লো মোশন গান বাজছে। নিধি বলে উঠল, এই সেই তো দারুণ একটা ভাইব পাচ্ছে এখন। নিধি গানের তালে তালে হাত দুলিয়ে নাচতে লাগলো। আহানাবদের গাড়িতে আহানাব বাদে বাকিরা শরীর দুলিয়ে দুলিয়ে নাচছে। মনে হচ্ছে কোনো পিকনিকে যাচ্ছে তারা। রোদেলা এবার জেদ ধরেছে যেন যে কিছুতেই ওদের হাতে ধরা দেবে না। তার কাছে এখন এটা একটা প্রতিযোগিতার মতো হয়ে গেছে। রাফির আগে যেতেই হবে আগে। ঠিক সেই মুহূর্তে শোনা গেল রাফির স্বর, গাড়ি থামাও চোরনি, বিস্কুট নিয়ে ভেগেছো। আজ অন্যের বউ নিয়েই ভেগে গেলে। চোরনি কোথাকার। গাড়িটাও কি চুরি করা নাকি যে এত স্পিডে চালাচ্ছ? রোদেলার রাগ উঠে গেল। সে সামনের দিকে নজর রেখেই বলে উঠল, তুই চোর, তোর বাপ চোর, তোর 14 গোষ্ঠী চোর। 14 গোষ্ঠীর মাঝে তুইও তো পড়িস হাদা।
আহনাফ চেঁচিয়ে বলে উঠল, এগুলো কেমন ভাষা? রোদ, স্টপ দ্য কার। তুমি পারবে না আমার সাথে চরণী, গাড়ি থামাও। আমাদের ভাবিকে আমাদের হাতে তুলে দাও। ভাবি বলায় ওরা বুঝলো যে আহনাফরা বরপক্ষ। রোদ খেপেছে আজ, সে কিছুতেই গাড়ি থামাবে না। নিধি গান এনজয় করছে, কুহু পাশ ফিরে তাকিয়ে দেখে আহনাফ তার দিকেই তাকিয়ে। নাতাশা বলে উঠল,